ঢাকা শহরে যতগুলি ছোট বড় বাজার রয়েছে প্রত্যেকটি বাজারের টুকরি যেটা, এই টুকরিতেও কিন্তু চাঁদা দিয়ে এই টুকরিওয়ালাকে তার পণ্য বিক্রি করতে হচ্ছে, শাকসবজি বিক্রি করতে হচ্ছে। সেই চাঁদা তোলে কিন্তু আজকের এই কিশোর গ্যাং বা গ্যাংয়ের ছেলেরাই কিন্তু তুলে থাকে। তাহলে সেই চাঁদার অংশটা কোথায় যায়? আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার, সেই অপব্যবহারটাকে আমরা কি প্রতিরোধ করতে পারি না? আমাদের বিটিআরসি কি সেখানে অপ্রয়োজনীয় যেগুলো টিকটক রয়েছে, যেগুলি আমাদের ইমো রয়েছে, এগুলি কি অপ্রয়োজনীয়গুলোকে একটা নির্দিষ্ট সময় পরে সেগুলিকে ফিল্টারিং করে দিতে পারে না, সেগুলিকে বন্ধ করে দিতে পারে না? আপনি দেখেন একটা বড় ডেঞ্জারাস বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়েব সিরিজ। আপনি দেখবেন আমাদের এখন এই মোবাইলটা খুললেই আপনি দেখবেন ওয়েব সিরিজের নামে অশ্লীল নানা ধরনের নাটক কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি যদি ভারতীয় ওয়েব সিরিজগুলির দিকে তাকান, সেই ওয়েব সিরিজের কয়েকটা নাম আমি লিখে নিয়ে আসছি: আস্তে লেডিস, দুপুরের ঠাকুরপো, চরিত্রহীন, সাইজ বড়, চরম সুখ। এই যে বিভিন্ন রকম ওয়েব সিরিজগুলো কিন্তু আমরা আমাদের যে এই সোশ্যাল মিডিয়া পাচ্ছি, এটাও কিন্তু তরুণরা কিন্তু নানাভাবে নিজেদেরকে এ ধরনের খারাপ কাজের মধ্যে সম্পৃক্ত করে। হাসান আহমেদ চৌধুরী কিরণ, যেটা এখন ভাই বলছিলেন যে পুলিশের একার পক্ষে আসলে এটি খুব নিয়ন্ত্রণ করা সম্ভব না, আইনি কিছু দুর্বলতার কথা আপনি বললেন। আমি ওই জায়গাটায় আসতে চাই। শিশু আইন বা এই কিশোর অপরাধ সংগঠনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় তাদেরকে বলা যায় একরকম যে অনেকটা ছাড় দিয়েছে, কিন্তু অপরাধ বিবেচনায় নিয়ে সেটা শাস্তি নিশ্চিত করা তো দায়িত্ব ছিল। সেক্ষেত্রে কেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যেখানে কোনো সংস্কার প্রয়োজন আছে? না, মিস্টার হারুন যেটা আসলে কথা বললেন সেটা উনি ওনার পক্ষ থেকে যেটা বললেন, আসলে এখানে পুলিশকে দায়ী করার কোনো বিষয় নেই, কিন্তু পুলিশের দায়িত্বশীলতা আছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়। প্রথমত যেটা বলা হয়, বাংলাদেশ পুলিশ গর্বের সাথে বলে, বিশেষ করে হারুন ভাই তো নিশ্চয়ই এখন সারা দেশটাই দিনরাত 24 ঘন্টা চষে বেড়ায়, কোথায় কোনো অপরাধী আছে সেটা ধরবার চেষ্টা করে। আমরা পয়লা বৈশাখও দেখেছি গভীর রাতে মাঝরাতে মদ্যপ অবস্থায় যখন কিছু তরুণী অশ্লীল কোনো অবস্থা তৈরি করছে তাদেরকে তিনি গ্রেপ্তার করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এখানে নাগরিক সমাজের যতখানি দায়িত্ব রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, স্কুল কলেজের দায়িত্ব রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরই পড়ে। আপনি দেখেন এখানে বলা হচ্ছে যে পুলিশ এখন জনগণের সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করে, গর্বের সাথে বলে আমাদের বিট পুলিশিং আছে। এখন এই যে বিট পুলিশিংটা তো প্রত্যেক বাড়ি বাড়ি তাদের কাছে খবর আছে, তাহলে বিট পুলিশিংয়ের কর্মকাণ্ডটা কি করবেন সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। দ্বিতীয়ত যেটি বারবার আমরা দেখি যে গণমাধ্যমে পত্রপত্রিকায় কাউন্সিলরদের নাম আসে, বড় ভাইদের নাম আসে, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিদের নাম আসে, যারা বলে যে তারা মিছিল মিটিংয়ে নানা রকম তাদের জমি জামা দখল বাজি, চাঁদাবাজি, এগুলির মধ্যে এই ধরনের কিশোরদেরকে তারা ব্যবহার করে থাকে। আসলে কিশোর বলতে কি গ্যাং, এটাকে বয়সের একটা সীমা, যেটা হারুন ভাই বললে এটা সঠিক, যে এরা 16, 17, 18 না, অনেক সময় দেখা যায় 20 হয়ে থাকে। এই যে এদেরকে ব্যবহার করে থাকে, তাহলে এই ব্যবহারের অপব্যবহারের যে বিষয়টা সেটা কে দেখবেন, কারা দেখবেন? এটি নিশ্চয়ই আইন প্রয়োগকারী সংস্থাকে এটি দায়িত্বশীল ভূমিকায় আরও বেশি গুরুত্ব সহকারে পালন করতে হবে। কারণ এই যে কাউন্সিলর সাহেবদের সাথে কাদের সখ্যতা থাকে? থানার ওসি সাহেবদের সাথে থাকে, কাউন্সিলর সাহেবদের সাথে দারোগা সাহেবদের সাথে সখ্যতা থাকে। এই যে দেখেন ঢাকা শহরে যতগুলি ছোট বড় বাজার রয়েছে প্রত্যেকটি বাজারের টুকরি যেটা, এই টুকরিতেও কিন্তু চাঁদা দিয়ে এই টুকরিওয়ালাকে তার পণ্য বিক্রি করতে হচ্ছে, শাকসবজি বিক্রি করতে হচ্ছে। সেই চাঁদা তোলে কিন্তু আজকের এই কিশোর গ্যাং বা গ্যাংয়ের ছেলেরাই কিন্তু তুলে থাকে। তাহলে সেই চাঁদার অংশটা কোথায় যায়, কারা নেয়, কার নিয়ন্ত্রণেই সেই পাড়া মহল্লায় ছোট ছোট দোকান থেকে চাঁদা তোলা হয়? সেই কারণের জন্য বলতে হয় এখানে যেমন জনসচেতনতা তৈরির কথা বলা হচ্ছে, শিক্ষক, নাগরিক সমাজ, পিতামাতা যেমন দায়িত্ব রয়েছে, একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের দায়িত্বকে আমরা এড়ে যেতে পারি না। এখানে হারুন ভাই যথার্থই বলেছেন যে কতগুলি গ্রুপের নামগুলি শুনলে কিন্তু একটা আশ্চর্য, মানে গা শিউরিত ওঠে। অনেক গ্রুপের নাম হচ্ছে কোপাইয়া দে, লাড়া দে, ঘুটা দে, মানে এই যে নামগুলো, ভৈরা দে, গাইরা দে, এরকম হচ্ছে বিভিন্ন গ্রুপের নাম। এই যে গ্রুপে গ্রুপে পাড়ায় মহল্লায় এইগুলি যে মাথা চাড়া দিয়ে উঠছে, এই মাথা চাড়া দিয়ে উঠার জন্য কিন্তু আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদেরকে সকলে মিলে একত্রে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কঠোর হতে হবে, আবার একই সাথে পরিবারকেও কঠোর হতে হবে, সমাজকেও কিন্তু তাদের যে কমিউনিটি আছে কমিউনিটির মাধ্যমে কাজ করতে হবে। আমাদের এখানে কিন্তু বড় একটা সমস্যা, সেটি হচ্ছে গিয়ে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার। আজকে দেখেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে, যেটি হারুন ভাই বললেন, যে দেখা যায় ফেসবুকে একটা কল দিয়েই কিন্তু 20-30 জনকে কিন্তু এক জায়গায় একত্রিত করে ফেলছে। আপনি 300 ফিটে যান, দেখবেন রাত বলতে কোনো কথা নাই, এটা হচ্ছে কি দিন, রাত হচ্ছে কি দিনের মতো অবস্থা, সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, হোন্ডা নিয়ে যাচ্ছে, হর্ন বাজাচ্ছে, সারাক্ষণ একটা হইহুল্লার মধ্যে থাকছে এবং দিনের বেলায় তারা ঘুমাচ্ছে। তো এই যে
আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার, সেই অপব্যবহারটাকে আমরা কি প্রতিরোধ করতে পারি না? আমাদের বিটিআরসি কি সেখানে অপ্রয়োজনীয় যেগুলো টিকটক রয়েছে, যেগুলি আমাদের ইমো রয়েছে, এগুলি কি অপ্রয়োজনীয়গুলোকে একটা নির্দিষ্ট সময় পরে সেগুলিকে ফিল্টারিং করে দিতে পারে না, সেগুলিকে বন্ধ করে দিতে পারে না? রাষ্ট্রই কিন্তু এখানে আমাদেরকে ভাবতে হবে। আপনি দেখেন একটা বড় ডেঞ্জারাস বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এখন খায়ের বেচন সাংবাদিক মানুষ, এখানে ওয়েব সিরিজ আপনি দেখবেন আমাদের এখন এই মোবাইলটা খুললেই আপনি দেখবেন ওয়েব সিরিজের নামে অশ্লীল নানা ধরনের নাটক কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি যদি ভারতীয় ওয়েব সিরিজগুলির দিকে তাকান, সেই ওয়েব সিরিজের কয়টা নাম আমি লিখে নিয়ে আসছি: আস্তে লেডিস, দুপুরের ঠাকুরপো, চরিত্রহীন, সাইজ বড়, চরম সুখ। এই যে বিভিন্ন রকম ওয়েব সিরিজগুলো কিন্তু আমরা আমাদের যে এই সোশ্যাল মিডিয়া পাচ্ছি, এটাও কিন্তু তরুণরা কিন্তু নানাভাবে নিজেদেরকে এ ধরনের খারাপ কাজের মধ্যে সম্পৃক্ত করে। আজকে দেখেন যারা নিম্নবিত্ত ঘরের মেয়েরা রয়েছে, তাদেরকে পোল পার্টি, ড্যান্স পার্টির নামে প্রলোভন দেখিয়ে, টিকটকের নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় রাত্রেবেলা নিয়ে যাচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এমনও দেখেছি তাদেরকে মধ্যপ্রাচ্যে, ভারতে কিন্তু এই ধরনের তরুণীদেরকে পাচার করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখন যে পরিস্থিতি, গ্যাং বা কিশোর গ্যাং যেটাই বলি না কেন, এটাকে প্রতিরোধ করবার জন্য এখন কিন্তু একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়িয়েছে। কারণ এদের জ্বালায় না পারে পাড়া থেকে একটা ভদ্র ছেলে মেয়ে বেরোতে, না পারে বাবা মার বেরোতে, না পারে শিক্ষক বেরোতে, এরা কাউকে মানছে না। আমি মনে করি যে এই কিশোর গ্যাংকে প্রতিরোধ করবার জন্য সমাজের সকল স্তরের মানুষ, সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। কারণ একটা বড় ভাইদের প্রসঙ্গ আছে। এই বড় ভাইরা কারা? এই বড় ভাইদের তালিকা তো পুলিশের কাছে থাকার কথা। পুলিশ যদি আজকে, তারা বলছেন যে প্রযুক্তির যোগ, তারা যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করে ফেলতে পারে। আমরা যদি দেখি যে করোনার সময় শায়েদকে হেলিকপ্টারে করে সে বর্ডার থেকে ধরে নিয়ে আসতে পারে, সাবমেরিনারকে গ্রেপ্তার করে ফেলতে পারে, এবং আমরা বড় বড় খুনের ঘটনাগুলোকে আমরা দেখি আবিষ্কার করে ফেলতে পারে। সাগিরা মুর্শিদ হত্যা মামলার 22-23 বছর পরে যদি পিবিআই বের করতে পারে, তাহলে আমরা কেন এই আমাদের এই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ রয়েছে, তারা কেন এই কিশোর গ্যাংকে তারা চিহ্নিত করতে পারবে না, তারা কেন তাদেরকে ধরতে পারবে না? সে কারণে আমি মনে করি পুলিশকেও কিন্তু আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরকে প্রয়োজনে কমিউনিটির সঙ্গে একত্রিত হয়ে তাদেরকে কাজ করতে হবে। আমি একটা সুপারিশ করতে চাই, আরও আলোচনা হয়তো পরে আসবে। আজকে প্রত্যেকটা বাসায় বাসায় বিট পুলিশিং কিন্তু কে ভাড়া থাকেন, তার ছবি, তার ঠিকানায় কিন্তু থানা জমা দেওয়ার কথা বলা হয়। আমি মনে করে থাকি যদি এখন এই কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকটা পরিবারে একটা ফর্ম দেওয়া হোক, তার পরিবারে এই বয়সী কোন ছেলেমেয়েরা রয়েছে তার তালিকাও কিন্তু থানায় দেওয়া হোক। সে কোথায় পড়ে, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, তাকে মনিটরিং করুক, তার পরিবার মনিটরিং করুক। পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে, আপনি আপনার সন্তানকে প্রশ্রয় দিবেন না, আপনি আপনার সন্তানকে অযথা তার হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন না, আপনি অযথা একটা স্পোর্টস কার তুলে দিবেন না, আপনার একটা মোটর বাইক তুলে দিবেন না, তার যখন তখন যে কোনো বাহানা আপনি তাকে প্রশ্রয় দিবেন না। তাকে তার যে লেখাপড়া, তার যে পাঠ্যপুস্তক, তার যে স্কুল, সে ঠিকমতো যাচ্ছে কিনা সেদিকে আপনি খেয়াল রাখবার কথা বলবেন। অতি সম্প্রতি তিনি অধ্যাপনা করেন। দেখেন এখন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যাওয়া আর আসা, সেখানে কিন্তু না হয় ক্লাস, না হয় লেখাপড়া, দেওয়া হয় সার্টিফিকেট। যখন এই ছেলে মেয়েটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তার কোনো ক্লাস নাই, লেখা নাই, পড়া নাই, তাহলে সে সারাক্ষণ কী করছে? সে ক্লাসের নামে বাসা থেকে বেরোচ্ছে, বাসা থেকে বেরোয় সারাক্ষণ মার্কেটে মার্কেটে, রাস্তায় রাস্তায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমাদের যে এখন শিক্ষা ক্যারিকুলাম রয়েছে, আমাদের যে এখন সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তা না হলে কিন্তু কিশোর গ্যাং বলি আর গ্যাংই বলি না কেন, তাদের হাতে কিন্তু মানুষ খুন হতে থাকবে। ফয়সালের কথা এখানে বলেছেন, আমি তো মনে করি ফয়সাল এর ঘটনার ঠিক 4-5 দিন আগ থেকে কিন্তু মিরপুর এবং সংশ্লিষ্ট থানায় কিন্তু তাদেরকে জানা দরকার ছিল। তার কয়েকদিন আগ থেকে কিন্তু সেখানে এই গ্যাংরা কিন্তু বারবার একে অপরকে হামলা করছিল, একে অপরের উপর কিন্তু আক্রমণ করছিল। কিন্তু এই খুনটি ঘটে যাবার পরে আমরা দেখেছি গ্রেপ্তার হয়েছে, যেটি বললো হারুন ভাই 164 নিয়েছে। কিন্তু যখন এই খুনটি ঘটছে, কিশোর গ্যাংরা উৎপাত করছে, নানা রকম ঘটনা তারা থানার আশেপাশে করছে, তখন কোথায় ছিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তাই আমি মনে করি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দৃঢ়তার সাথে কাজ করতে হবে। তাদেরকে যদি এই কন্ট্রোল করবার জন্য পরিবারকে এবং তার অভিভাবককে যদি শাসাতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তার সন্তানের অপরাধের জন্য, সেটিও কিন্তু যদি না করা হয়, তাহলে কিন্তু একে প্রতিরোধ করতে আমাদের বড় ধরনের একটা সমস্যায় পড়তে হবে। কিরণ ভাই, আমি আপনার কাছে আবার আসবো।